আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মোটামুটি জয়েন হয়ে গিয়েছো। সো তোমরা কি সবকিছু ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, অডিও ভিডিও, সেটা একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তোমরা যারা ক্লাসে অলরেডি জয়েন হয়ে গিয়েছো, আমাদের ক্লাসের এখনো 1 মিনিট বাকি, তো তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত বায়োলজি ক্লাসের কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের জন্য কিভাবে প্রিপারেশন নিলে বায়োলজি সাবজেক্টটা খুব ইজিলি তোমরা পড়াশোনা করতে পারবে এবং যে কঠিন লাগার বিষয়গুলা সেগুলা কিন্তু খুব সহজে তুমি তোমার স্মার্ট এবং এফিশিয়েন্ট টেকনিকের মাধ্যমে ইজি করে ফেলতে পারবে, মনে রাখতে পারবে, পরীক্ষার হলে অ্যাপ্লাই করে ভালো নাম্বার অর্জন করতে পারবে। সো আমি নাইমাকে দেখতে পারতেছি, স্বাগত দাসকে দেখতে পারতেছি, সাদিয়াকে দেখতে পারতেছি, মারুফাকে দেখতে পারতেছি। সবাই সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তোমরা একটু তাড়াতাড়ি করে তোমাদের বন্ধুদেরকে জয়েন করে ফেলতে বলতে পারো যে ভাইয়া অলরেডি ক্লাসটা শুরু করে দিবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আমি সিরাজকে দেখতে পারতেছি, রিয়াকে দেখতে পারতেছি, মনিকাকে দেখতে পারতেছি। অনেক অনেক স্টুডেন্টস অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। সো সানজিদা, তারপর হচ্ছে তানজিলা, মাহজাবিন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা রমজান মাসে এত সকালে এত কষ্ট করে একটা ক্লাসে জয়েন করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তো একটু খেয়াল করো আজকে আমরা বেসিক্যালি কি বিষয় নিয়ে আলোচনা করব বা কি ধরনের মানে মেইনলি আজকের ক্লাসটা কি কি বিষয়ের উপরে থাকবে সেগুলো একটু খেয়াল করে ফেলো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আজকে মূলত অধ্যায় 3 কোষ বিভাজনের যে চ্যাপ্টারে কিছু খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, কিছু স্মার্ট এফিশিয়েন্ট টেকনিক তোমাদেরকে শেখাবো যার মাধ্যমে এই অধ্যায়টাকে তুমি খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবে এবং পরীক্ষার হলে যেটা তোমাকে খুব বেশি হেল্প করবে মনে রাখতে। বায়োলজির সবচেয়ে বেশি প্রবলেমটা কি তোমরা কি বলতে পারবা? সো তানজিলা, সাইফ, রাবিয়া, তারপর হচ্ছে মাজবা, সবাই একটু বলো তো তোমাদের বায়োলজিতে সবচেয়ে বেশি কি প্রবলেমটা হয়? মানে ধরো মনে রাখতে পারো না, বা ধরো হচ্ছে মুখস্থ করলে ভুলে যাও, বা মনে হয় যে ভাইয়া মুখস্থ করার জিনিসপত্র অনেক বেশি, এগুলো তো সহজে মুখস্থ হয় না, আবার মুখস্থ হইলে সেটাকে আমি মনে রাখতে পারি না। এই ধরনের প্রবলেমের মধ্যে কোন প্রবলেমগুলো তোমাদের সবচেয়ে বেশি হয় একটু বলো তো। স্বাগত, তালহা, মাজবা, তারপর হচ্ছে যারাই দেখতে পারতেছো সবাই কি সাইফ, আজকে কিছু নোট করতে হবে সাইফ। হ্যাঁ, কিছু বিষয় তো অবশ্যই তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু টেকনিক শিখাবো যেগুলো একটু খাতা কলম নিয়ে নোট করতে হবে, ঠিক আছে? সাদিয়া বলতেছি ভুলে যাই, ভেরি মানে ভেরি ভেরি কমন একটা প্রবলেম যে ভাইয়া ভুলে যাই। আরাফাত, সাদিয়া, সাদিয়া ভুলে যাই, হ্যাঁ বুঝতে পারছি। আর কার কি ধরনের প্রবলেম হয়? মুখস্থ হয় না, তাই না? মুখস্থ ছাড়া উপায় নাই, মাইশা বলতেছে। রিয়া বলতেছে মনে রাখতে পারি না। হ্যাঁ, তারপর হচ্ছে হৈমন্তীরও মনে থাকে না। তো মুখস্থ করলে মনে থাকে না। মনিকা, দীপু মুখস্থ হয় সহজে, মনে থাকে না। সানজিদা আর একই প্রবলেম। এই প্রবলেম দেখতে দেখতে আসলে আমি মোটামুটি একদম মুখস্থ হয়ে গেছে এই প্রবলেম গুলা, যে ভাইয়া মনে রাখতে পারি না, মুখস্থ করতে হয় অনেক বেশি, কিন্তু মুখস্থটাই আবার যেটা করি ভুলে যাই। এই প্রবলেম এর সমাধানটা যদি পাওয়া যায়, মানে সমাধানটা যদি তোমাকে স্মার্টলি বুঝাই দিতে পারি, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি প্রবলেমটা কিছুটা হইলেও সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, সঞ্জিদা বলতেছে অনেক কিছু মনে থাকে না। ঠিক আছে, চলো আজকের ক্লাসে মূলত আমরা এই প্রবলেমটাকে সলভ করা যায় কিনা একটু চেষ্টা করে দেখবো অধ্যায় 3 কোষ বিভাজনের কিছু ইন্টারেস্টিং টপিক দিয়ে। সবাই রেডি কিনা একটু কমেন্টে জানায় দাও। এত কথা বলে ফেললাম, পরিচয়টাই এখনো দেওয়া হলো না। আমি হচ্ছে আব্দুল্লাহ শফিক চৌধুরী। তো আব্দুল্লাহ নামে মোটামুটি তোমরা ডাকতে পারবা, এবং আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। তো মোটামুটি অলমোস্ট আমার পড়াশোনা প্রায় শেষের দিকে। তো ফার্মেসি বিভাগটা সম্পর্কে আশা করি তোমরা সবাই মোটামুটি কম বেশি জানো। ফার্মেসি বিভাগে মূলত ঔষধ সংক্রান্ত, ওই যে তোমরা প্রতিদিন অসুস্থ হলে যে ওষুধ খাও না, যে ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করতেছে, এরকম হলে যে ওষুধটা খাও, সেই ওষুধটা যে বানায়, সেই বানানোর যে কারিগর, তারা মূলত ফার্মেসি বিভাগে পড়াশোনা করে আর কি। তো আশা করি ইনশাআল্লাহ তোমাদের সাথে ইন্টারেস্টিং কিছু ক্লাস এবং হবে সামনের দিকেও। আজকেও খুব ইন্টারেস্টিং কিছু টপিক তোমাদের জন্য রয়েছে। তো সবাই রেডি তো? সবাই রেডি? ভেরি গুড, ভেরি গুড। ফাতেমা, রাকিবুল, সানজিদা, তসলিমা সবাই রেডি হয়ে গেছে। আচ্ছা, ক্লাসের শুরুতেই তোমাদের জন্য একটা ব্রেইন স্টর্মিং একটা প্রশ্ন, ঠিক আছে? দীপু, মায়েশা, তারপর হচ্ছে পরশ, সবাই একটু। ও আচ্ছা, একজন বলতেছে বায়োলজিতে অনেক মার্ক কাটা হয়। চলো আজকে এই প্রবলেম গুলাই সলভ করবো। মনে থাকে না ভাইয়া, মুখস্থ অনেক বেশি, আর হচ্ছে মার্কস উঠে না, এই 3টা প্রবলেম ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসে সলভ করবো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। চলো তোমাদের জন্য প্রথম একটা প্রশ্ন। তোমরা এখানে 2টা চিত্র দেখতে পারতেছো, রাইট? এখানে একটা হচ্ছে চিত্র 1 আর একটা হচ্ছে চিত্র 2।
তো তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে চিত্র 1, এই চিত্র 1টা কিসের চিত্র, এইটা আগে সবাই একটু আমাকে বলে ফেলো কমেন্টে, ঠিক আছে? ওকে, সবাই একটু বলে ফেলো যে চিত্র 1 যেটা তুমি দেখতে পারতেছো এখানে, যে চিত্র 1টা কিসের চিত্র। আমরা কিন্তু আজকে পড়তেছি অধ্যায় 3 কোষ বিভাজন চ্যাপ্টারটা, রাইট? ওকে, তো সবার আগে আমরা যেটা বুঝবো যে চিত্র 1টা কিসের এবং চিত্র 2টা কিসের। ভেরি গুড, অলরেডি মিথিলা বলে দিছে, রিয়া বলে দিছে, মাহজাবিন বলে দিছে, ভেরি গুড। তো তোমরা অলরেডি বুঝে ফেলছো যে চিত্র 1টা কিসের, ধরে ফেলতে পারছো, রাইট? তো মার্জিয়া বলে দিছে, সানজিদাও বলে দিছে চিত্র 1টা কিসের। চিত্র 1টা হচ্ছে মাইটোসিস। চিত্র 1টা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের একদম বেসিক একটা চিত্র, এই চিত্র 1। এইবার তাইলে তোমরা ইজিলি বুঝে ফেলছো যে চিত্র 2টা কিসের, তাই না? তো সবাই এবার একটু বলে দাও যে চিত্র 2টা কিসের। উম্মে হাবিবা, ইয়েস, এটা মাইটোসিসের চিত্র, ভেরি গুড। মুমতাহিনা, মাইটোসিস, ভেরি গুড। ফাতেমা 2টা একসাথে বলে দিছে, 2 নাম্বার মিওসিস, ভেরি গুড। ওকে, তোমরা 2 নাম্বারটাও পেরে গেছো, সেটা হচ্ছে এইটা মিওসিসের চিত্র। তাহলে আমরা মূলত যে 2টা কোষ বিভাজন এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে নেই। তোমরা এখন ক্লাস 10, তাই না? মানে এখন নতুন নতুন ক্লাস 10-এ উঠলা। এই ক্লাস 10 তোমার পরবর্তী বছরই কিন্তু এসএসসি পরীক্ষা। সুতরাং তোমাকে পড়াশোনাগুলো এমন ভাবে করতে হবে যে আমার এসএসসি পরীক্ষার প্রিপারেশনটাও যাতে এইখান থেকেই হয়ে যায়। তুমি ধরো একটা গাছ, অনেক সুন্দর একটা গাছ মানে পেতে চাও, তোমাকে কি করতে হবে? বীজটা খুব ভালো বুনতে হবে। তুমি যদি বীজটা পোকালা পচা একটা বীজ তুমি মাটিতে রোপণ করো, কখনোই ভালো গাছ তুমি পাবা না। তুমি যদি ভালো গাছ পেতে চাও, তোমাকে ভালো বীজ রোপণ করতে হবে। তার মানে তুমি আজকে যেইভাবে পড়াশোনা করবা, এসএসসি পরীক্ষার সময় কিন্তু ওইটাই তোমাকে হেল্প করবে। সুতরাং তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা এসএসসি পরীক্ষার মতো করে নেওয়া শুরু করো, ভালোভাবে, স্মার্টলি, এফিশিয়েন্টলি, তাহলে কিন্তু তুমি এসএসসি পরীক্ষার সময় যে একটা হতাশা, সে হতাশায় পড়বা না। বুঝতে পারছো? তো তোমাকে এখন থেকেই একটু স্মার্টলি কাজ করতে হবে। ধরো একজন মানুষ সারা দিন দেয়াল ধাক্কাইলো, হ্যাঁ, সে দেয়াল ধাক্কায় দেয়ালটা ভাঙবে, সারা দিনেও দেয়ালটা 1 ইঞ্চিও সরাইতে পারবে। আর একজন এসে একটা হাতুড়ি দিয়ে 2টা বাড়ি দিয়ে দেয়ালটা ভেঙে ফেলছে। দেখো, যে সারাদিন ধরে দেয়ালটা ধাক্কাইলো সেও বলতেছে ভাই আমি সারাদিন কাজ করছি, পরিশ্রম করছি, কিন্তু দেয়ালটা 1 ইঞ্চিও সরে নাই। আর একজন একটা হাতুড়ি এনে কয়েকটা বাড়ি দিয়ে দেয়াল ভেঙে ফেলছে, ওর সময়ও কম লাগছে, আবার ওর টেকনিকটাও স্মার্ট। তার মানে ওর পরিশ্রমও কম, কাজটাও হয়ে গেছে। আরেকজন সারাদিন পরিশ্রম করছে কিন্তু কাজ হয় নাই। তাহলে আমাদেরকে এখন থেকে বুঝতে হবে অল্প পরিশ্রম স্মার্টলি কিভাবে আমরা বেশি জিনিসকে খুব স্মার্টলি ম্যানেজ করে অল্প সময় পড়ে ফেলবো এবং মনে রাখতে পারবো। ঠিক আছে? আমি এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি তোমাদের লাগে। আমাদের এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া মাইটোসিস এবং মিওসিস এর পার্থক্যটা। মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। সো মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। এখন এই পার্থক্য পড়তে গেলে আমি যেটা দেখছি, অনেকে খাতা ভরে পৃষ্ঠা ভরে লিখে লিখে খালি মুখস্থ করে। যেই প্রবলেমটা তোমরা একটু আগে আমাকে বলছো যে ভাইয়া মুখস্থ করার বিষয় অনেক বেশি। তো চলো আমরা চেষ্টা করি একটু মুখস্থ করার বিষয়কে কমায় ফেলতে এবং একটু স্মার্টলি কিছু চিত্র দিয়েই একটা বিষয়কে কিভাবে মনে রাখতে পারবো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলে ফেলি। হ্যাঁ, তো আসো, আমি এই জিনিসটাকে মানে আমি যে টেকনিকটার কথা তোমাকে বলতেছি, সেই টেকনিকটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি মাইন্ড ম্যাপিং টেকনিক। মাইন্ড ম্যাপিং, যেটা আমি অনেকবার অনেক জায়গাতেই বলার চেষ্টা করছি বা সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে যে তোমরা মাইন্ড ম্যাপিং জিনিসটা একটু ফলো করার চেষ্টা করবা। এখন মাইন্ড ম্যাপিং জিনিসটা আসলে কি? মাইন্ড ম্যাপিং বিষয়টা হচ্ছে তুমি একটা বিষয়কে মাথার মধ্যে একটা চিত্রের মাধ্যমে, একটা ডায়াগ্রামের মাধ্যমে একদম সেট করে নিবা, ওইটা থেকেই তুমি তোমার কনসেপ্ট অনুযায়ী লিখবা বা পরবর্তীতে এটা তোমার বেশি মনে থাকবে। ধরো তোমাকে আমি বললাম তুমি 1 পেজ টানা মুখস্থ করো, আরেকটা জিনিস বললাম তুমি একটা ছবি দেখো। তোমাকে যখন আমি পরবর্তীতে জিজ্ঞেস করব, তুমি ছবিটার কথা ভালো মনে রাখতে পারবা
কিন্তু তুমি ওই যে পৃষ্ঠা ভরা লিখা ওইটা ভালো মনে রাখতে পারবা না। সো মনে রাখার যে টেকনিকটা, সেটার জন্য আমি অলওয়েজ তোমাকে বলবো একটু ছবি, একটু ডায়াগ্রাম এগুলা দিয়ে জিনিসগুলোকে মনে রাখার জন্য। তো চলো আমি আজকে তোমাদেরকে মাইটোসিস মিওসিসের পার্থক্যটা ওই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখাবো, যাতে করে তোমরা একটু বুঝতে পারো যে এই বিষয়টা তোমাকে কিভাবে হেল্প করবে। ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করো, আমি এখন যে বিষয়টা বুঝাচ্ছি সেটা আগে বুঝো, তারপরে যে জিনিসটা নোট করতে বলবো সেটা নোট করবা। সবার আগে প্রথমে আমরা একটু আগে যে চিত্রটা দেখছি সেই চিত্রটা আমি আবার একটু এখানে ড্র করে ফেলি। সবার আগে যে চিত্রটা ছিল সেটা ছিল 2n থেকে 2n এবং 2n। তার মানে তোমরা সবাই বলছো এটা কিসের চিত্র ছিল? এটা ছিল মাইটোসিসের চিত্র। এই চিত্র দিয়েই আজকে আমরা পুরো পার্থক্যটা শিখবো। তার মানে একটু আগে আমি যে তোমাকে বললাম যে আমরা মাইন্ড ম্যাপিং শিখবো, মানে একটা চিত্রের মাধ্যমেই পড়াশোনা করাটা শিখে ফেলবো, সেই জিনিসটাই আমি তোমাকে এখন দেখাবো যে তুমি কিভাবে আসলে একটা চিত্রের মাধ্যমে তোমার পড়াশোনাটাকে একদম ইজিলি তুমি ম্যানেজ করে ফেলতে পারো। বায়োলজিতে তুমি যত বেশি এই টেকনিকটা ফলো করবা, পড়াশোনার বার্ডেনটা তত কমে যাবে, মুখস্থ করার বার্ডেন তত কমে যাবে। পরীক্ষাতে আমাদের সবচেয়ে প্রবলেম হয় যে ভাই মুখস্থ করা জিনিসটা আমি ভুলে যাই। এই প্রবলেমটা আশা করি তুমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে সলভ করে ফেলতে পারবা। সো চলো আমি তোমাদেরকে এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা একটু বলে দিচ্ছি। তো প্রথম বিষয়টা হচ্ছে, আমি যে চিত্র দুইটা আঁকলাম এই চিত্র দুইটা তোমরা একটু আগেও দেখছো, বাট এই চিত্র দুইটা দিয়েই তুমি মাইটোসিস এবং মিওসিসের পুরো পার্থক্যটা মনে রাখতে পারবা, এবং এইটা ছাড়া তোমাকে তেমন কিছু মনে রাখার প্রয়োজনও নাই। সবাই একটু এই দিকে খেয়াল করা শুরু করো। প্রথমে সবাই বলো আমাকে যে আমি এখানে যে 2n লিখছি, এই 2n কথাটার মানেটা আসলে কি? দেখো এখানে কিন্তু আমি 2n লিখছি, বাট এইখানে কিন্তু আমি n লিখছি। সো 2n কথাটার মানে কি আর n কথাটার মানে কি? সবাই একটু আমাকে তাড়াতাড়ি করে বলে দাও তো। সো আরাফাত, নাইমা, হ্যাঁ সবাই একটু এটা ভালো করে খেয়াল করো। এটা শেষ করেই কিন্তু তোমাদের জন্য কুইজ থাকবে, পোল থাকবে। সো এরকম আমরা প্রত্যেকটা টপিক শেষে পোল গুলো দিব, দেখবো তোমরা আসলে টপিকটা কত ভালো বুঝতে পারতেছো। তো সবাই একটু আমাকে বলো এই 2n টার মানেটা কি আর n টার মানেটা কি? 2n মানে ডিপ্লয়েড, ভেরি গুড। মিথিলা, রিয়া অলরেডি বলে দিছে, আর মিথিলা বলে দিছে n মানে হ্যাপ্লয়েড, ভেরি গুড। তার মানে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড সম্পর্কে তোমরা ভালোই জানো। তার মানে এইখানে খেয়াল করো, এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিপ্লয়েড। কি বলবো? ডিপ্লয়েড। আচ্ছা, সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবা, মাইটোসিস কোষ বিভাজনের শুরুতেও ডিপ্লয়েড থাকে, শেষেও কি থাকবে? ডিপ্লয়েডই থাকবে। তার মানে এইটার শুরুতে যেই কোষ সেটাও ডিপ্লয়েড, এবং ফাইনালি যে আমি অপত্য কোষগুলো পাবো সেগুলোও হবে ডিপ্লয়েড। ঠিক আছে? ওকে, ভেরি গুড। তোমরা সবাই ডিপ্লয়েড হ্যাপ্লয়েডটা বুঝে ফেলছো। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে শুরুটা হবে ডিপ্লয়েড দিয়ে, বাট শেষটা হবে কি দিয়ে? শেষটা হবে হ্যাপ্লয়েড দিয়ে। তার মানে মাইটোসিস কোষ বিভাজনে কোনো ধরনের চেঞ্জ হবে না, বাট মিওসিস কোষ বিভাজনে কিন্তু একটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এই সবগুলা কোষ হ্যাপ্লয়েড। ঠিক আছে? সো আমি আগে একটু ইনফরমেশন গুলো লিখে দিই, তারপরে একটা একটা করে পার্থক্য তোমাদেরকে বুঝাই দিব। তার মানে প্রথমে আমরা বুঝলাম যে মাইটোসিস কোষ বিভাজনের শুরুটা হবে ডিপ্লয়েড দিয়ে, শেষটাও হবে ডিপ্লয়েড দিয়ে। তারপরে মিওসিস কোষ বিভাজনের শুরুটা হবে ডিপ্লয়েড দিয়ে, বাট শেষটা হবে হ্যাপ্লয়েড দিয়ে। গেল একটা জিনিস বুঝলাম। আরেকটা জিনিস খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজনের এইখানে ধাপ কয়টা বলো তো? মানে এইখানে কি স্টেপ কয়টা? এইখানে একটু খেয়াল করো, আর এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো যে এইখানে স্টেপ কয়টা। সবাই একটু আগে আমাকে বলো মিওসিস কোষ বিভাজনের কয়টা স্টেপ? সবাই একটু দেখেই বুঝতে পারতেছো না যে এইখানে একটা ধাপ, তারপরে এইখানে একটা ধাপ? একটু সবাই চিত্রটা দেখে বলে দাও তো যে মিওসিস কোষ বিভাজনের কয়টা স্টেপ? ভেরি গুড, জয়িতা বলে দিছে।
জয়িতা বলে দিছে কি, বলে দিছে দুইটা স্টেপ। ভেরি গুড, সবাই রিয়াও বলে দিছে, ভেরি গুড। মিওসিস কোষ বিভাজনের দুইটা স্টেপ, মিথিলা, রিয়া, আফিয়া, ইশিকা সবাই পারতেছো তোমরা। তাহলে সেই দুইটা স্টেপের নাম কি? প্রথমে এই যে এখানে একটা স্টেপ, যে স্টেপটার নাম হচ্ছে মিওসিস 1। তারপরে এই আরেকটা স্টেপ, যে স্টেপটার নাম হচ্ছে মিওসিস 2। তার মানে আমরা এখান থেকে দুইটা স্টেপ পেয়ে গেছি, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2, দুইটা স্টেপ। কিন্তু এইখানে একটাই স্টেপ, একটাই স্টেপ। তার মানে এখানে এরকম কোনো ধাপ নাই, এখানে দুইটা ধাপে হয়, এখানে একটা ধাপে হয়। তার মানে আমরা এইখান থেকে মোটামুটি কয়েকটা বিষয় কিন্তু অলরেডি ধরে ফেলছি যে কি কি বিষয়ে পার্থক্য হচ্ছে। আমি একটু বুঝাই দিই আগে, তারপরে একটা একটা করে তোমাদেরকে লিখায়ও দিচ্ছি। তারপরে খেয়াল করো, এইখানে এইখানে কোষের সংখ্যা নতুন, এগুলো হচ্ছে নতুন কোষ, এগুলো সব নতুন কোষ। এখানে নতুন কয়টা কোষ আসছে খেয়াল করো তো, একটা, দুইটা। আর এইখানে নতুন কয়টা কোষ আসছে সবাই একটু খেয়াল করো, 1 2 3 4। তার মানে এইখানে নতুন কোষ হচ্ছে 4টা, আর এইখানে নতুন কোষ হচ্ছে 2টা। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই যে কয়টা জিনিস আমি দেখাইলাম এখান থেকে, চলো আমি এবার একটা কাজ করি, এই বিষয়গুলো থেকে পার্থক্যগুলো কেমনে তুমি লিখতে পারো সেইটা একটু দেখাই দিই। তো আসো, প্রথমে আমি এখান থেকে তোমাদেরকে পার্থক্যের জন্য একটা ভাগ করে নিই মাঝখান দিয়ে। তো আমি এই পাশে লিখবো হচ্ছে মাইটোসিস, আর এই পাশে লিখবো মিওসিস। এইবার সবাই খাতায় নোট করা শুরু করো, এইবার সবাই আমার সাথে সাথে খাতায় নোট করা শুরু করে দাও। এই পাশে মিওসিস, এই পাশে মাইটোসিস। আসো, সবাই কি রেডি? সবাই কি রেডি আমার সাথে নোট করার জন্য? দেখি কি অবস্থা। স্যার এই চ্যাপ্টার থেকে কি সিকিউ আসবে? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে পরীক্ষায়। কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটাও তোমাকে আমি ক্লাসের একটু পরেই দেখায় দিব। তো তুমি ক্লাসের সাথেই থাকো, তুমি বুঝে যাবা যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। খেয়াল করো সবাই, মাইটোসিসের প্রথম যে পার্থক্যটা আমরা পাইছি, আমি আবার একটু ছবিতে ব্যাক করি, কি পার্থক্য পাইছি এইখানে আমি একদম প্রথম, যে একটা ধাপে তোমার মাইটোসিস কোষ বিভাজন হয়। কয়টা ধাপে হয়? একটা ধাপে। মিওসিস কোষ বিভাজন কয়টা ধাপে হয়? দুইটা ধাপে হয়। সেটা আমি একটু লিখে ফেলি, একটি ধাপে হয়। আর এইটা কি হবে? এইটা হচ্ছে দুটি ধাপে সম্পন্ন হয়। গেল একটা, সবাই একটু আমার সাথে সাথে নোট করবা কিন্তু। এবার 2 নাম্বার যে পার্থক্যটা সেটা এবার একটু দেখি। 2 নাম্বার পার্থক্যটা হচ্ছে, এইবার আবার খেয়াল করি, এইখানে আমার নতুন একটা কোষ, দুইটা কোষ তৈরি হয়েছে, আর এইখানে 1 2 3 4, চারটা কোষ তৈরি হয়েছে। তাইলে আমরা এইখান থেকে আরেকটা পার্থক্য লিখে ফেলি। সে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে নতুন দুইটি কোষ তৈরি হয়। সবাই আমার সাথে সাথে কিন্তু নোট করে ফেলবা, এটা পরীক্ষায় বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় আসে পরীক্ষাতে। নতুন 4টি কোষ তৈরি হয়। ওকে, তো আমি দুইটা পার্থক্য লিখে ফেললাম, ঠিক আছে? ওকে রাসমিন, তুমি কি কি প্রবলেম ফেস করতেছো একটু বলো তো। মাইটোসিস এবং মিওসিসের আমরা পার্থক্যটা পড়তেছি, ঠিক আছে?
সবাই বুঝতে পারতেছো? এই পর্যন্ত সবার লেখা হয়েছে? ভেরি গুড, আহানাফ লিখে ফেলছে, জি স্যার বুঝতে পারতেছি। ওকে, ভেরি গুড। আসো, তারপরে আর কি কি পার্থক্য হইতে পারে চলো দেখি। এইখানে শুরুতে ছিল ডিপ্লয়েড, হ্যাঁ শুরুতে কি ছিল? এটা ডিপ্লয়েড। শেষেও এটা কি ছিল? শেষেও এটা ডিপ্লয়েডই ছিল, এটা শেষেও ডিপ্লয়েডই ছিল। তার মানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড কোনো পরিবর্তন হয়েছে দেখি বলো তো তোমরা? ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড, তার মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এইখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, তাও কিন্তু বুঝতেই পারতেছি যে আগে ছিল 2n এখন হয়ে গেছে n, তার মানে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়েছে। বুঝতে পারছো? ওকে, সো দেখো আমরা কি বললাম? আমরা বললাম ক্রোমোজোম সংখ্যার, ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত, তার মানে কোনো চেঞ্জ হয় না। আর এইখানে কি হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, সবাই লিখতেছো তো? দেখি আমি একটা পোল দিয়ে জিজ্ঞেস করি, সবাই কি লিখতেছে? লিখতেছো না সবাই? আচ্ছা, ক্রোমোজোম সংখ্যাটা বলতেছে ভাইয়া ক্রোমোজোম সংখ্যার বিষয়টা বুঝি নাই। 2n ক্রোমোজোম সংখ্যাটা এখানে 2n, আর এখানেও ক্রোমোজোম সংখ্যাটা 2n মানে ডিপ্লয়েড। এখানে ক্রোমোজোম সংখ্যাটা 2n আর এখানে ক্রোমোজোম সংখ্যাটা n, তার মানে এইখানে ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। এখানে দুইটা ছিল, দুইটাই আছে, আর এখানে দুইটা ছিল অর্ধেক হয়ে এখন একটা হয়ে গেছে। এটাকে বলতেছি আমরা ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। এবার আসো, যেহেতু ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডে চেঞ্জ হয় নাই, আর মিওসিসে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড চেঞ্জ হয়ে গেছে। যেখানে ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হবে সেখানে নতুন বৈশিষ্ট্য আসবে, কারণ ক্রোমোজোম সংখ্যাটাই হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করে। তার মানে এখানে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় নাই, তার মানে বৈশিষ্ট্যও চেঞ্জ হবে না। আর এখানে যেহেতু ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়েছে, তার মানে নতুন বৈশিষ্ট্য তৈরি হবে। এবার আমি একটু লিখে ফেলি। 4 নাম্বার, নতুন না, নতুন বৈশিষ্ট্য না লেখা আমরা লিখি বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। কোষের বৈশিষ্ট্য অপরিবর্তিত। আর এইখানে আমরা লিখব কোষে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়। সো দেখো, আমি জাস্ট একটা চিত্রের মাধ্যমে, তালহা হ্যাঁ 2nটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, ইয়েস তালহা 2nটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। তাহলে খেয়াল করো, আমি জাস্ট একটা চিত্রের মাধ্যমে 4টা পার্থক্য লিখে ফেলছি। ঠিক আছে, এখানে একটা চিত্রের মাধ্যমে 4টা পার্থক্য। আরেকটা পার্থক্য আমি লিখে দিতে পারি কি? প্রজাতির প্রজাতির বৈশিষ্ট্য ধরে রাখে। আরেকটা হচ্ছে
কি বললাম, প্রজাতির বৈশিষ্ট্য ধরে রাখে। যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে বৈশিষ্ট্য ধরে রাখতেছে, আর যেহেতু এখানে পরিবর্তন হচ্ছে তাই এখানে কিছুটা বৈচিত্র্য নিয়ে আসতেছে। এবার তোমরা সবাই একটু এই 5টা পার্থক্যের দিকে তাকাও, আমাকে বলো যে ভাইয়া এগুলা কি মুখস্থ করার দরকার আছে, নাকি তুমি খালি এই চিত্রটা দেখেই তুমি এই 5টা পার্থক্য বুঝাই দিতে পারবা। 3 নাম্বার পার্থক্যটার কথা নাজমিন বলতেছে, ক্রোমোজোম সংখ্যাটা অপরিবর্তিত আর এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক। এই জিনিসটা একটু বুঝাই দিতে বলতেছে নাজমিন। তো আমি এটা একটু বুঝাই দিই, বাট আমাকে আগে একটু বলো যে তোমরা কি 5টা পার্থক্য এটা কি আর মুখস্থ করে মাথার মধ্যে প্রেশার নিয়ে গামছা বেঁধে একটু প্যারা নেওয়ার কোনো দরকার আছে কিনা, বা এই জিনিসটা কি আদৌ তোমার সারাদিন বসে বসে খাতায় লিখে লিখে মুখস্থ করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, তোমরাই বলে দিতেছো। হৈমন্তী বলছে রিয়া পারবে। কিভাবে পারবে? জাস্ট একটা চিত্র দেখবে, এই চিত্রটা মাথায় রেখে তুমি বাকি জিনিস কিন্তু খুব সহজে এইখান থেকে লিখে ফেলতে পারবে। এই টেকনিকটাকেই বলি আমরা মাইন্ড ম্যাপিং। আচ্ছা, নাজমিন যে কথাটা জিজ্ঞেস করছে যে ক্রোমোজোম সংখ্যা, খেয়াল করো তো নাজমিন, এইখানে ক্রোমোজোম সংখ্যা 2n মানে 2 সেট বা 2টা, এখানেও ক্রোমোজোম সংখ্যাটা 2n মানে 2টা, কোনো চেঞ্জ হয় নাই। আর তুমি এইখানে এসে দেখো তো, এইখানে 2n মানে 2টা, আর এইখানে হচ্ছে n মানে 1টা, তার মানে এইখান থেকে এইখানে ক্রোমোজোম সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। 2টা থেকে 1টা মানে অর্ধেক হয়ে গেছে, আর এখানে 2টা থেকে 2টাই আছে মানে কোনো চেঞ্জ হয় নাই। অল গুড? সবাইকে বুঝতে পারছো এই পর্যন্ত? যদি বুঝতে পারো, এখন তোমাদের জন্য একটা পোল দিব। পোল দেওয়ার আগে আরো কিছু বিষয় তোমাদেরকে একটু বুঝায় দিব। ইকরা বলতেছে 5 নাম্বারটা একবার একটু বুঝায় দেন। 5 নাম্বারটা যেটা বুঝাইছি, এই 4 নাম্বার আর 5 নাম্বার অলমোস্ট সেম কথা। ধরো তোমার একটা প্রজাতির মধ্যে যদি চেইন জানতে চাও, চেইন জানতে হইলে নতুন বৈশিষ্ট্য আনতে হবে। তাহলে নতুন বৈশিষ্ট্য আনতে হইলে আমার কোন বিভাজন লাগবে? মিওসিস কোষ বিভাজন লাগবে। তার মানে প্রজাতির মধ্যে বৈচিত্র্য মানেই নতুন বৈশিষ্ট্য, এর জন্য বৈচিত্র্য আসবে। যেমন তোমার চেহারা, তোমার ভাইয়ের চেহারা, বোনের চেহারা, ইভেন 2টা যমজ ভাই বোনের চেহারাও পুরাপুরি সেম না, একটা বৈচিত্র্য আছে। সেটা কিসের জন্য? মিওসিস কোষ বিভাজনের জন্য। কিন্তু তোমার 2টা হাতের 2টা আঙ্গুল কিন্তু দেখতে অলমোস্ট সেম, তাই না? বা তোমার 2 চোখ অলমোস্ট সেম, বা তোমার শরীরের চামড়ার মোটামুটি সব জায়গা দেখতে সেম। এইটার কারণটা কি? এইটার কারণটা মাইটোসিস কোষ বিভাজন, মানে প্রজাতির বৈশিষ্ট্যটাকে ধরে রাখতেছে, নতুন কোনো বৈশিষ্ট্য তৈরি করতেছে না। ঠিক আছে উম্মে হাবিবা, ইয়েস, এনটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের সেট সংখ্যা অ্যাকচুয়ালি। 2 মানে 2 সেট, n মানে 1 সেট। অল ক্লিয়ার? সবাই বলো তো, আমি তোমাদেরকে একটা পোল দিয়ে দেই। অল ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, মাইন্ড ম্যাপিং বিষয়টা কি এটা একটু বুঝতে চাচ্ছিলাম। মাইন্ড ম্যাপিং বিষয়টা হচ্ছে তুমি এরকম একটা চিত্র মনে রাখবা। মাইন্ড ম্যাপিং, মাথার মধ্যে মনে রাখবা চিত্রটা হচ্ছে ম্যাপ। এই চিত্রটা মনে রেখে তুমি এই জিনিসটা লিখে ফেলবা। মানে তুমি এইটা ধরে ধরে মুখস্থ করবা না, তুমি এই চিত্রটা মনে রাখবা, যেটা তুমি বেশি দিন ইজিলি মনে রাখতে পারবা। চিত্রটা ধরে চিত্রটার উপর বেস করে তুমি কি করবা? এইটা লিখবা। সো এইটা লিখার জন্য তোমাকে মুখস্থ করতে হবে না। তোমরা যেটা বলছো ভাই অনেক মুখস্থ করতে হয়, এইটা আর ওইভাবে মুখস্থ করার দরকার নাই। তুমি জাস্ট এই চিত্রটা ধরে পুরো বিষয়টাকে মনে রাখতে পারবা। ঠিক আছে? অল গুড? ওকে, সো মোটামুটি সবাই অলমোস্ট এটা বুঝে ফেলতে পারছে। এইবার একটা জিনিস খেয়াল করো, যে তোমরা তো এতক্ষণ অনেক কষ্ট করে জিনিসটাকে লিখলা, তাই না? তো আমরা আমাদের অনলাইন ব্যাচে এইভাবেই জিনিসগুলোকে খুব সুন্দর করে ব্যাখ্যা করি, এবং ব্যাখ্যা করার পরে তোমাদের কাজটা, এই যে হাতে লিখলা বা তোমাদের তো সময় লাগলো, একটু কষ্ট হইলো, তাই না? এই কষ্টটাকে আরো কিভাবে ইজি করে দেয়া যায়, তোমরা ক্লাসে যাতে আরো বেশি ফোকাস হয়ে ক্লাস করতে পারো। যেমন লেখা যখন তুমি লিখবা তখন কিন্তু তোমার মানে একটু ফোকাসটা অন্যদিকে সরে যাচ্ছে, সেই ফোকাসটা ধরে রাখার জন্য আমরা কি করি,
আমরা তোমাদের জন্য মাস্টার বুকের, হ্যাঁ, বিশেষ করে আমাদের অনলাইন ব্যাচে যখনই তুমি ভর্তি হবা তোমার কাছে এই মাস্টার বুকটা চলে আসবে। এই মাস্টার বুকের জিনিসগুলোকে আমরা এইভাবে সুন্দর করে সাজায় পুরাটা দিয়ে রাখতেছি, যেহেতু পরীক্ষাতে এটা বারবার ইম্পর্টেন্ট আসতেছে তার কারণে আমরা এই জিনিসটাকে সুন্দর করে নোট করে তোমাদের জন্য কিন্তু পুরাটাই সাজায় দিই। তো শুধুমাত্র এই টপিকটা না, যত রকমের টপিক আছে ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে কিন্তু আমরা এইভাবে সুন্দর করে নোট করে নোট আকারে তোমাদের জন্য দিয়ে রাখি, যাতে ক্লাস শেষে তোমরা খুব সহজে জিনিসটা পেয়ে যাও এবং ইজিলি এটাকে পড়ে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে আদিকে 1 ঘন্টার মতো ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো খুব বেশি প্যারা হবে না, জাস্ট একটু ফোকাস থাকলে তুমি কিছু ইন্টারেস্টিং টপিক বুঝে ফেলতে পারবা। এবার তোমাদের পালা, তোমরা যারা এটা বুঝতে পারছো তোমাদের জন্য প্রথম প্রশ্ন। এইটা তোমাদের এখন পরীক্ষা চলতেছে, সবাই পরীক্ষার মতো করে চিন্তা করো যে ভাইয়া একটু আগে পড়াইছে, এখন আমাদেরকে একটা পরীক্ষা নিচ্ছে। তো তোমরা সবাই পরীক্ষাটা দিয়ে ফেলো, তোমাদের জন্য এখনই পোলটা চলে যাবে। তো তোমাদের কাছে কিন্তু পোলটা চলে যাচ্ছে, সবাই তাড়াতাড়ি করে এই পোলটার অ্যান্সারটা দিয়ে ফেলো। সবাই তাড়াতাড়ি করে, নিহা, রিয়া, সিদ্রাতুল, ফাহমিতা, তানজিলা, নুসরাত, তোমরা সবাই সি লিখতেছো কমেন্টে, বাট আমাদের কিন্তু অ্যাপে খুব সুন্দর একটা ফিচার আছে পোল, যেটা দিয়ে তুমি দেখতে পারবা যে কয়জন রাইট অ্যান্সার দিছে, কয়জন রং অ্যান্সার দিছে, এবং তার থেকেও ইম্পর্টেন্ট কে কত আগে অ্যান্সারটা দিয়ে ফেলছে। যে অ্যান্সারটা খুব ভালোভাবে জানে সে কিন্তু সবার আগে অ্যান্সার করতে পারবে। সো এইটা হচ্ছে আমাদের পোল ফিচারটা, খুব মজার একটা জিনিস। তুমি তোমার র্যাঙ্ক দেখতে পারবা যে তুমি কত আগে কত তাড়াতাড়ি হচ্ছে রাইট অ্যান্সারটা দিতে পারছো। আমি দেখতেছি অলমোস্ট সবাই কারেক্ট অ্যান্সার দিছে। সেটা কি, আমি আবার একটু প্রশ্নটা পড়ে বুঝাই দেই। কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়? কয়বার বিভাজিত হয়? একবার। তাহলে আমরা একটু আগেই আমরা দেখলাম ছবিতে, কি দেখলাম ছবিতে, যে মাইটোসিস কোষ বিভাজনে শুধুমাত্র একটা ধাপেই বিভাজন হয়, মানে একবারই বিভাজন হয়। তাইলে কি বললাম আমরা এটার অ্যান্সার বুঝে ফেলছি একবার যেহেতু, তার মানে অবশ্যই এটা হবে মাইটোসিস। ঠিক আছে, র্যাঙ্কও পেয়ে গেছে আতিকা, শুভ ফার্স্ট হইছে, ভেরি গুড শুভ। ইয়াসমিন হচ্ছে 4th হইছে, আয়ান 2 হইছে, ভেরি গুড। সো তোমরা কিন্তু বুঝে ফেলছো যে কিভাবে জিনিসটা কাজ করে। চলো আমরা নেক্সট আরেকটা পোলে চলে যাই। যারা একটু আগে পোলে মনে করতেছে যে ভাইয়া ভুল দাগাইছি বা আমার দিতে একটু লেট হয়ে গেছে, আমি অ্যান্সারটা জানতাম, তাদেরকে আরেকটা সুযোগ দেই নেক্সট পোলের জন্য। তো চলো আমরা এবার নেক্সট পোলে চলে যাই। সো পোলটা কিন্তু তোমাদের কাছে চলে যাচ্ছে, সবাই তাড়াতাড়ি করে পোলের অ্যান্সারটা কিন্তু দিয়ে ফেলবা। শ্রেয়া, আহমেদুল, রাসমিন সবাই পোলের অ্যান্সারটা ঠিক মতো করে ফেলো। পোলে মরিয়ম, ইশিকা, হৈমন্তী সবাই পোলের মধ্যে অ্যান্সার করো। আমাদের অ্যাপে খুব সুন্দর একটা ফিচার হচ্ছে কিন্তু পোল। তো এই ফিচারটা দিয়ে কিন্তু স্টুডেন্টরা তাদেরকে যাচাই করে ফেলতে পারে, মানে ক্লাসের মধ্যে একটা পরীক্ষা দিয়ে ফেলতে পারে যে আমি পরীক্ষায় কার থেকে কতটা আগায় আছি, হ্যাঁ, সবার আগে কি আমি রাইট অ্যান্সারটা দিতে পারতেছি কিনা। ঠিক আছে, রুমি, তাসনিম, মাইশা, মরিয়ম, ভেরি গুড, তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, বাট সেটা পোলে দিয়ে ফেলো। তার মাঝে আমি প্রশ্নটা বুঝাই দিই। বলছে কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে কি দেখা যায়? প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়। এই একটু আগে পড়াইছি, এই মাত্র পড়াইছি, বৈচিত্র্য কথাটার সাথে কার সম্পর্ক আছে? আমি অ্যান্সার দেখাবো না, আমি আগে কি করি, আমি আগে তোমাদেরকে যে পড়াইলাম সেটা একটু দেখাই ফেলে। এইখানে এইখানে চলে আসলে তুমি দেখতেই পারতেছো বৈচিত্র্য কথাটা সুন্দর করে কোথায় আছে? মিওসিসের সাথে আছে।
তাই না? বৈচিত্র্য, এই যে বৈচিত্র্য, তার মানে বৈচিত্র্য তৈরি হবে কার জন্য? মিওসিস কোষ বিভাজনের জন্য। অ্যান্সার যেহেতু তোমরা দিয়ে ফেলছো, এইবার তোমাদেরকে কারেক্ট অ্যান্সারটা দেখাই। তার মানে কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়? অবশ্যই সেটা কি হবে? মিওসিস কোষ বিভাজন। আমরা কি সবাই বুঝতে পারতেছি? খুব ইন্টারেস্টিং লাগতেছে না বিষয়গুলা? যে তুমি পড়তেছো, পড়ার পরে একটা পরীক্ষাও দিয়ে ফেলতেছো, ক্লাসের মাঝখানে কিন্তু তোমার প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। আমি যে দুইটা এমসিকিউ দেখাইলাম, দুইটা এমসিকিউ কিন্তু বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ। বোর্ড পরীক্ষা মানে কি? এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ। তাহলে তোমরা যারা এই দুইটা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করছো, তারা কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্নের কারেক্ট অ্যান্সার করছো। তার মানে তোমার কনফিডেন্সটা কিন্তু অনেক বেড়ে গেছে, আমি ভাই এসএসসি পরীক্ষার প্রশ্ন কারেক্টলি অ্যান্সার করতে পারতেছি। বুঝা গেছে? চলো, এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। আমাদের 10 মিনিট স্কুলের খুবই সুপার ডুপার একটা টিচার প্যানেল আছে, যেখানে আমরা এইভাবে তোমাদেরকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বাংলা, আইসিটি এরকম সবগুলো সাবজেক্টের জন্য, হ্যাঁ, এবং অনলাইন ব্যাচে বিশেষ করে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সুপার ডুপার কিছু টিচারদের সাথে পরিচিত হবা, যারা এরকম ইন্টারেস্টিং ওয়েতে আমাদের জন্য, তোমাদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং এত সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালস ডেভেলপ করতেছে, যেই ম্যাটেরিয়ালস গুলো তোমরা অলরেডি দেখলা, যে পোল, তারপর হচ্ছে আমাদের মাস্টার বুকের যে কন্টেন্ট, সবগুলো সাজানোতে তারা খুবই এক্সপার্ট এবং তারা খুব সুন্দর করে জিনিসগুলোকে কন্টিনিউয়াস ডেলিভার করে যাচ্ছে, শুধুমাত্র তোমাদের পড়াশোনাকে আরেকটু ইজি করার জন্য। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের পুরো 10 মিনিট স্কুলের টিচার প্যানেল। হ্যাটস অফ টু দেম। সবার সহযোগিতায় কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ক্লাসের অ্যারেঞ্জ করতে পারতেছি। চলো, এবার তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে তোমরা একজন জিজ্ঞেস করতেছিলে, ভাইয়া পরীক্ষার জন্য কিভাবে পড়বো? হৈমন্তী আরো কুইজ চায়, রাজিয়া আরো কুইজ চায়, আদ্রিতা আরো চাও না? ঠিক আছে, তো তোমরা যারা আরো কুইজ চাচ্ছ, জাস্ট ওয়েট করো, একটু পরেই আরো অনেকগুলা কুইজ তোমাদের জন্য কিন্তু ওয়েট করতেছে। সবাইকে কিন্তু এগুলা কারেক্ট ভাবে অ্যান্সার করতে হবে। তার মাঝখানে আমি তোমাদেরকে একটু দেখাই, আমরা যখন আমাদের অনলাইন ব্যাচে একটা জিনিস বা একটা টপিক পড়াই, আমরা কিন্তু শুধুমাত্র টপিকটা বুঝাই, জিনিসটা কিন্তু এইরকমই না। টপিকটা বুঝলা, ভালো কথা ভাইয়া বুঝলাম, কিন্তু তোমার আলটিমেট টার্গেট কি বলতো? পরীক্ষাতে যদি টপিকটা থেকে প্রশ্ন আসে, সেটা যাতে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো। বায়োলজিতে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে সব টপিক থেকে সব সময় প্রশ্ন আসে না। কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, মানে গুরুত্বপূর্ণ টপিক আছে, এই গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রায় প্রশ্নগুলো আসে। এবং শুধু যে বায়োলজির কথা বললাম তা না, কেমিস্ট্রি, ফিজিক্স বা ম্যাথেও কিছু প্যাটার্ন আছে। এই যে তোমার ইম্পর্টেন্ট টপিক গুলা, এগুলা যদি তুমি বুঝতে পারো যে কোথা থেকে বারবার প্রশ্ন আসে, তোমার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি। সো আমরা অনলাইন ব্যাচে যখনই পড়ানোর সময় আমরা যে জিনিসটা তোমাদেরকে বেশি বেশি বোঝানোর চেষ্টা করি, যে ভাইয়া টপিকটা এইরকম, এইভাবে পড়ো, এইটা থেকে এই রকমের প্রশ্ন আসে। ধরো তোমাকে আমি একটু আগে একটা জিনিস পড়াইলাম, পড়ানোর পরে দুইটা এমসিকিউ দিলাম, তাইলে তুমি বুঝে গেলা যে ভাইয়া পরীক্ষায় কেমন এমসিকিউ আসে। আমি তো শুধু তোমাকে এমসিকিউ পড়াবো এমন না, তোমাকে সিকিউ পড়াবো। আজকের ক্লাসেও তোমাদের জন্য সিকিউ আছে। তার আগে একটু জাস্ট বুঝায় দেই যে তোমাদের এই টেবিলটা কিভাবে পরীক্ষার জন্য হেল্প করবে। যেমন ধরো এখানে একটা টপিক যদি আমি তোমাদেরকে বলি যে মাইটোসিসের পর্যায় সমূহের বর্ণনা, তার মানে পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইটোসিসের পর্যায় সমূহ। তোমরা আমাকে একটু বলে দাও তো যে মাইটোসিসের কয়টা পর্যায় আছে? মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টা? এটা একটু সবাই কমেন্টে বলে ফেলো। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টা, এটা একটু সবাই বলে ফেলো। পাঁচটা পর্যায়। ভেরি গুড ফারহানা, মানে ধাপ, মানে তোমার কয়টা পর্যায় হয়? ভেরি গুড, পাঁচটা। মাহফুজুর, সানিয়া, ভেরি গুড ভেরি গুড। রিয়া, সাইফ, ইশিকা, ভেরি গুড। নাজমিন, ভেরি গুড। তার মানে তোমাদের সবার মনে আছে কয়টা ধাপ? পাঁচটা ধাপ। প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ। কি?
প্রোফেজ। দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপটা হচ্ছে প্রোমেটাফেজ। তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপটা হচ্ছে মেটাফেজ। কি ফেজ? মেটাফেজ। চতুর্থ ধাপটা কি? চতুর্থ ধাপটা হচ্ছে অ্যানাফেজ। কি? অ্যানাফেজ। পঞ্চম ধাপটা হচ্ছে টেলোফেজ। এই যে পাঁচটা পর্যায়, এই পাঁচটা পর্যায় পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পাঁচটা পর্যায়, তার মধ্যে এই তিনটা মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এইটা থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ধাপের মধ্যে আবার এই তিনটা ধাপ থেকে বেশি প্রশ্ন আসে। তার মানে তুমি পাঁচটা ধাপের মধ্যে যখন পড়বা, এই তিনটা ধাপ বেশি ভালোভাবে পড়বা, বেশি ফোকাস দিয়ে পড়বা। কেন? কারণ এই তিনটা থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। তাহলে এই যে তুমি জিনিসটা জেনে গেলা যে ভাইয়া এই টপিকটা বেশি আমাকে ইম্পর্টেন্স দিতে হবে, এইটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে হেল্প করবে ওই টপিকটা সুন্দর করে লেখার জন্য। বুঝতে পারছো বিষয়টা? ঠিক আছে, ওকে। সো এই গেল আমাদের মোটামুটি মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটা ধাপের মধ্যে কোন তিনটা ধাপ তুমি বেশি ভালো করে পড়বা, মানে ইম্পর্টেন্স জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট। তো আমরা যখন অনলাইন ব্যাচে তোমাদেরকে পড়াই যে কোনো টপিকটা পড়ানোর আগে সেটা কিভাবে পড়বা, কোন ধরনের প্রশ্ন আসবে এবং ইম্পর্টেন্সটা কতটুকু সেটা কিন্তু বলে দেয় সবগুলা টপিকের ক্ষেত্রে। তো তুমি প্রশ্ন কিরকম আসে সেটা বুঝে ফেলবা, আর এটা কত বেশি তোমাকে পড়তে হবে, ইম্পর্টেন্সটা কত বেশি সেটাও কিন্তু এই টপিকটা পড়ার সময় বুঝে যাবা। একই সাথে টপিক বুঝলা, টপিক থেকে কেমন প্রশ্ন আসে সেটাও বুঝলা, টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও তুমি ক্লাসের মধ্যে বুঝে ফেললা। তাহলে ওই যে আমার কথাটা ছিল, তুমি এখন থেকেই এসএসসি পরীক্ষার চিন্তা বা প্রিপারেশনটা শুরু করতে হবে, সেটা কিন্তু তুমি আস্তে আস্তে এই ক্লাসে থেকেই বুঝে ফেলবা। এই হচ্ছে মূল কথা। তারপরে আসে, এইবার তোমাদেরকে একটা পোল দিছি, এই পোলের অ্যান্সারটা সবাই দাও। সবাই যারা একটু আগে পোল নিয়ে কান্নাকাটি করতেছিলা, সবাই একটু পোলের অ্যান্সারটা দিয়ে ফেলো। ওকে, তো সবাই পোলটার অ্যান্সার দিতে থাকো। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা? এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং মজার একটা জিনিস, যেটা মনে রাখা যায়, আমি সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখি তোমরা অ্যান্সার করে ফেলো যে কোষ বিভাজন হবে মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো মানে ছোট এবং মোটা দেখা যায়। ঠিক আছে, সর্বাধিক খাটো এবং মোটা দেখা যায়। ঠিক আছে স্যার, বি বি বি, সবাই বি বলতেছো, ভেরি গুড বি। তাহলে তোমরা হচ্ছে আগে পোলটা দিয়ে ফেলো। আচ্ছা, পোলের অ্যান্সারে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই, সেই টেকনিক দিয়ে তুমি এই জিনিসটা মনে রাখতে পারবা। যেমন আমার ধাপটার নাম হচ্ছে মেটাফেজ। কি নাম? নাম হচ্ছে মেটাফেজ। আমি মেটাফেজ বলবো না, আমি কি বলবো? আমি এইটাকে বলবো মেটাফেজ না, এটাকে আমি বলবো মোটাফেজ। কি? জাস্ট ফর মনে রাখার পারপাসে। আমার খাতায় কখনো ভাইয়া তুমি মোটাফেজ লিখে আইসো না, পরে টিচার কিছু বললে তুমি বলবা ভাইয়া ক্লাসে শিখাইছে এটা মেটাফেজ না, এটা মোটাফেজ। তো দেখো, মেটাফেজ না বললে আমি যদি এটাকে একটু মোটাফেজ বলি, তাইলে আমি কি করতে পারবো এটা একটু খেয়াল করো। এইটার নামটা আমরা মেটাফেজ বলবো না, কি বলবো এখন থেকে? এটাকে মোটাফেজ। কেন? কারণ এই ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা হয়। ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা হয়। খাটো ও মোটা। তো এই একটা জিনিস দিয়ে কিন্তু তুমি এই কথাটা মনে রাখতে পারবা। এই হচ্ছে সেই মোটা ফেজের জন্য
ঘটনাটা। তার মানে তুমি মেটাফেজে যে ক্রোমোজোম সবচেয়ে খাটো বা মোটা হয় এইটা জাস্ট মোটা ফেজ কথাটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। বুঝতে পারছো ঘটনাটা? তার মানে এই একটা টেকনিক ইউজ করলে তুমি কিন্তু মেটাফেজের ধারণাটা মাথায় নিয়ে নিলা যে মেটাফেজে ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা হয়। আচ্ছা, আরেকটা জিনিস আছে মজার, সেটাও আমি এখনই তোমাদেরকে দেখাবো। তার মানে পোলের অ্যান্সারটা কি নিব? পোলের অ্যান্সার আমাকে বলছে ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা। এই যে দেখো সেই খাটো মোটার মোটা ফেজ পেয়ে গেছি আমি, অ্যান্সারটা হবে বি। বুঝতে পারছো? বুঝতে পারছো না? তার মানে ক্রোমোজোমের সাথে যদি খাটো আর মোটা দেখো, মোটা মানেই মোটা ফেজ। শেষ। এই একটা টেকনিক দিয়ে তুমি সারা জীবন এটা মনে রাখতে পারবা, তোমার আশা করি ইনশাল্লাহ এটা আর ভুলবা না। মোটা ফেজ। চলো এবার আরেকটা পোলে চলে যাই। তোমরা বারবার পোল চাচ্ছিলা, এই আরেকটা পোল। এই পোলটা দাও এবং এটার খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, আমি জিনিসটা তোমাদেরকে দেখাবো। ওকে, তো বলছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো দুভাগে বিভক্ত হয়? তার মানে সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়, এই ঘটনাটা তোমরা অ্যান্সার দিয়ে ফেলতেছো, তাড়াতাড়ি করে দিয়ে ফেলো। আমি একটু তোমাদেরকে মজার ছলে বুঝাই দেই যে জিনিসটার মানেটা আসলে কি। চল আমরা একটা সিমুলেশন দেখি। এই যে আমাদের একটা সিমুলেশন চলে আসছে, সিমুলেশনটার দিকে তাকাও। এই যে দেখো এখানে অনেকগুলা ক্রোমোজোম আছে। এই যে দেখো এর মধ্যে আমি পুকি কালারের ক্রোমোজোম, মানে যেটাকে তোমরা পিঙ্ক কালার বলো, তাই না? এই পুকি কালারের ক্রোমোজোমটা দিয়ে একটু বিষয়টা বুঝাই। দেখো ক্রোমোজোমের দুইটা পার্ট দেখো, এই পাশে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, দুইটা পার্ট। এই মাঝখানে কালো একটা অংশ দিয়ে দেখো সুন্দর করে তোমার কি আছে, জোড়া লেগে আছে। যখনই দেখো আমি দুইটা পার্টকে আলাদা করে দেই, এই কালো অংশটা কিন্তু সরে যায়। এই কালো অংশটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই কালো অংশটা কি? এই কালো অংশটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা ধরে আমি এই যে নাড়াচ্ছি, কালো যে অংশটা মাঝের। যখন একটা ক্রোমোজোম দুই ভাগে আলাদা হয়ে যায় তখন সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যেতে হবে, মানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাইতে হবে। তার মানে ক্রোমোজোমের দুইটা অংশ জোড়া লেগে থাকে কিসের মাধ্যমে? সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। যখনই তুমি ক্রোমোজোমটাকে সরায় ফেলবা বা আলাদা করে দিবা, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দেখো মাঝখানে কালো অংশটা কিন্তু এখন আর নাই, মানে এটা ভাগ হয়ে গেছে। এই যে আলাদা হইল, এইটা হচ্ছে ক্রোমাটিড বলে। এবং এই আলাদা হওয়ার ঘটনাটা ঘটে কোথায়, বা এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ঘটনাটা কোথায় ঘটে? এই ঘটনাটা ঘটে অ্যানাফেজ ধাপে। কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। আবারও বলি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যাবে, আলাদা হওয়ার ঘটনাটা কোথায় ঘটবে? অ্যানাফেজ ধাপে। তো কি বললো, সেন্ট্রোমিয়ার গুলোকে দুভাগে বিভক্ত করতে হবে। কোন ধাপে? তোমরা দেখছি ম্যাক্সিমাম অ্যান্সার দিছো, খুবই ভালো, কারেক্ট অ্যান্সারে দিছো। আমি দেখাই দিই, এটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপ। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? ভালো লাগছে জিনিসটা? এই সিমুলেশনটা কেমন লাগছে সবাই বলো তো, ভালো লাগছে? এইরকম সিমুলেশন গুলাই কিন্তু আমরা চেষ্টা করি ক্লাসের মধ্যে বেশি বেশি ইউজ করতে। কেন? কারণ যত বেশি সিমুলেশন ইউজ করি মাথায় তত ভালোভাবে জিনিসগুলা থাকে। ঠিক আছে?
বুঝতে পারছো? ভালো লাগছে না বিষয়গুলা? ভেরি গুড। দেবশ্রী, তারপরে নিহার, আফিউল, রিয়া, ভেরি গুড। আসো, সো আমরা এই যে এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম, এই আলোচনাগুলার মেইন যে পার্টটা ছিল, আমরা কিন্তু সব কিছুই এরকম এই মাস্টার বুকের ভিতরে দিয়ে রাখতেছি। এই মাস্টার বুকটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের প্রধান একটা হাতিয়ার। কেন? কারণ আমরা মাস্টার বুকের ভিতরে এই যা কিছু দেখাইলাম, এই সব টেকনিক গুলা, তারপরে নোট গুলা সুন্দর করে অ্যাপ্লাই করে তোমাদের জন্য এই মাস্টার বুকে পুরা কম্পাইল করে রাখছি। তার মানে মাস্টার বুকের ভিতরে যেমন একটা টপিক সুন্দর করে দেয়া থাকবে, সেই টপিকের পরেই আবার দেখো প্রশ্নগুলো খুব সুন্দর করে দেয়া আছে। তারপরে এরকম মজার মজার হোমওয়ার্ক গুলাও তোমাদের জন্য দেয়া আছে। মাস্টার বুকটা হচ্ছে কম্প্যাক্ট, একটা টপিক পড়বা, টপিকের পরে প্রশ্ন পড়বা, প্রশ্নগুলো দেখেই বুঝে যাবা ওই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে। শুধু তাই না, একটা টপিক বইতে যেভাবে দেয়া আছে, জিনিসটাকে আরো সহজে কিভাবে তুমি মনে রাখতে পারবা, ধরো একটা টেবিলের মধ্যে বা একটু যে মাইন্ড ম্যাপিং বললাম এইটার মাধ্যমে, সেটা কিন্তু এই বইয়ের মধ্যে আমরা সুন্দর করে পুরাটা সাজায় দিয়ে রাখছি। ঠিক আছে? তো মাস্টার বুকটা তুমি আলাদা করে কিনতে পাবা না কোথাও। মাস্টার বুকটা তুমি পাবা যদি তুমি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, তখনই তুমি সাথে মাস্টার বুকটা আর একটা খুব সুন্দর টি শার্ট সাথে পেয়ে যাবা গিফট। সেই মাস্টার বুকটা শুধুমাত্র অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য, এটা বাইরে কোথাও অ্যাকচুয়ালি তুমি পাবা না। সো মাস্টার বুক পড়লে, এজন্য আমি সবসময় যেটা বলি যে তুমি প্রশ্ন সম্পর্কে ধারণা থাকলে তুমি কি হবে, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবা। মাস্টার বুকের মধ্যে একটা টপিকের পরে যখন প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নটা তুমি পড়ে ফেলছো, তোমার কিন্তু প্রস্তুতিটা আগে থেকে আরো অনেক অনেক বেশি কি হবে, ভালো হবে। 100তে 100 একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। কেন? প্রশ্ন সম্পর্কে তোমার আইডিয়াটা ভালো। যেটা অবশ্যই তোমাকে কি করতে হবে, মাস্টার বুকের যে টপিক অনুযায়ী প্রশ্ন দেওয়া, এই সিকোয়েন্সে তোমাকে একটু পড়লে ভালোভাবে তুমি মনে রাখতে পারবা। পরীক্ষায় আসার মতো অধ্যায় ভিত্তিক প্রশ্ন, যেটা মাত্র বললাম যে তুমি পরীক্ষার প্রস্তুতি নিবা মানে তোমাকে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলা সম্পর্কে জানতে হবে। তো চলো এরকম একটা প্রশ্ন আমি তোমাদেরকে এই আজকের চ্যাপ্টার থেকে একটু দেখাই যে কেমন প্রশ্ন ধরো পরীক্ষাতে আসে। তো এইটা হচ্ছে একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। এটা কি প্রশ্ন? একটা বোর্ড প্রশ্ন। এই বোর্ড প্রশ্নের অ্যান্সার গুলা তোমরা, আমি একটু জাস্ট বুঝাই দিব, অবশ্যই তোমাকে আমি অ্যান্সার গুলা এখান থেকে পুরাটা লিখে লিখে দেখাবো না, বাট বুঝাই দিব। এবং অনলাইন ব্যাচে জিনিসটা তোমরা কিভাবে আরো ভালোভাবে অ্যাভেইল করতে পারবা, বুঝতে পারবা, বা কি বিশেষ ফিচার থাকবে সেটাও একটু তোমাদেরকে দেখাই দিব। তো সবাই একটু এই জায়গাটায় খেয়াল করো এবং আমি তোমাদেরকে একটা একটা করে প্রশ্ন করি, তোমরা একটু একটা একটা করে উত্তর দাও। এইখানে তুমি চিত্র পি দেখতে পারতেছো, সবাই একটু আমাকে বলে ফেলো তো এই চিত্র পিটা কিসের চিত্র? সবাই একটু বলো। তার আগে আমি তোমাকে একটু বলি, এইখানে নতুন কয়টা কোষ তৈরি হচ্ছে দেখো তো। এটা হচ্ছে নতুন কোষ, এগুলো হচ্ছে পুরাতন পুরাতন, আর এই কোষগুলো হচ্ছে সব নতুন কোষ। তো কয়টা নতুন কোষ তৈরি হয়েছে দেখি তো, 1 2 3 4। আর এইখানে দেখো কয়টা নতুন কোষ তৈরি হয়েছে, 1 2। তার মানে চিত্র পিটা, ভেরি গুড সুমাইয়া, ভেরি গুড রাজিয়া, আদ্রিতা, সানজিদা, ভেরি গুড, ধরে ফেলছো তোমরা। জাস্ট কি দিয়ে? নতুন 4টা কোষ মানে এটা কোথায়, এটা মিওসিস। নতুন 2টা কোষ মানে এটা তোমাদেরকে জিজ্ঞেস করলাম না, তোমরা পারবা, তোমরা একদম জোস জোস সব স্টুডেন্টরা আমার ক্লাসে ক্লাস করতেছো, বলার আগেই তোমরা অ্যান্সার দিয়ে দিচ্ছ। তার চিত্র পিটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? চিত্র পিটা হচ্ছে অ্যাকচুয়ালি মিওসিস। মিওসিস। চিত্র কিউটা কি? চিত্র কিউটা হচ্ছে মাইটোসিস। বাট এইখানে টুইস্টটা বা এইখানের মেইন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে চিত্র আর। একটু আগে আমি তোমাকে পড়াইছি যে 2টা বা 4টা, কিন্তু এখানে মজার ঘটনা হচ্ছে এখানে 1 2 3টা কোষ। তো এইটা হচ্ছে মজার ঘটনা যে ভাইয়া 3টা নতুন কোষ এইটা কোথায় তৈরি হয় বা এই ঘটনাটা আসলে কি। আমি তোমাকে একটা হিন্টস দেই, এই ঘটনাটা স্বাভাবিক ঘটনা না, এইটা একটা অস্বাভাবিক ঘটনা। এইটা একটা অস্বাভাবিক ঘটনা। তার মানে এই ঘটনাটা সচরাচর ঘটে না, এইটা একটা রোগের মতো। ঠিক আছে, দেখি এবার বলো চিত্র আর এইটা কিসের চিত্র?
দেখি কি অবস্থা। আফনান বলতেছে মাইটোসিস, কাছাকাছি গেছো কিন্তু এটা অস্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না, এটা কিন্তু অস্বাভাবিক ঘটনা। মার্জিয়া বলতেছে মাইটোসিস। আহনাফ অপত্য কোষ। ভেরি গুড মাহজাবিন ইকবাল মাধুর্য, ভেরি গুড। রিয়াও বুঝে ফেলছে, ভেরি গুড ভেরি গুড। ওরা কিন্তু ধরে ফেলছে, দেখি আর কে কে ধরতে পারছে। মিওসিস না, মিওসিস না, মিওসিস না, অ্যামাইটোসিস না, অ্যামাইটোসিসও না। ভেরি গুড আতিকা, ভেরি গুড। আতিকাও ধরে ফেলছে। অস্বাভাবিক, এইটা একটা মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন যদি স্বাভাবিক হয় তাহলে সেখানে তৈরি হবে দুইটা কোষ। অস্বাভাবিক যদি হয় সেখানে তৈরি হবে তিনটা কোষ বা তারও বেশি কোষ। তার মানে অস্বাভাবিক মাইটোসিস, তার মানে এইটা আসলে ক্যান্সার। ক্যান্সারে কি হয়? ক্যান্সারে অপ্রয়োজনীয় কোষ তৈরি হয়। কি তৈরি হয়? অপ্রয়োজনীয় কোষ। অস্বাভাবিক মাইটোসিস মানে সেটা হবে ক্যান্সার, বা আমরা বলতে পারি টিউমার। ক্যান্সার বা টিউমার বলতে পারি। তার মানে ক্যান্সার বা টিউমার এটাতে কি হয়? অপ্রয়োজনীয়। যেমন আমার দরকার একটা কোষ দুইটা কোষ, এইখানে এই ঝামেলা নিয়ে আসছে 3 নাম্বার আর একটা কোষ যেটার কোনো প্রয়োজনীয় নেই, অপ্রয়োজনীয় একটা কোষ। তার মানে এটা হচ্ছে ভেরি গুড মরিয়াম, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে অপ্রয়োজনীয় একটা কোষ, অস্বাভাবিক মাইটোসিস, ক্যান্সার বা টিউমার। এই যে দেখো আমি তোমাদেরকে আজকে দুইটা চিত্র পড়াইছি, রাইট? দুইটা চিত্র মানে হচ্ছে কোন দুইটা চিত্র? একদম প্রথম দিকে যে দুইটা চিত্র পড়াইলাম, এই দুইটা চিত্র থেকে আজকে আমরা কত কিছু শিখে ফেললাম তুমি একটু খেয়াল করছো? এই দুইটা চিত্র থেকে আমরা পার্থক্য শিখছি, আমরা এমসিকিউ পড়ছি, আমরা একটা সিকিউ এখান থেকে পড়ে ফেললাম বোর্ডে আসা। তাহলে দেখো জাস্ট একটা চিত্র যদি তুমি ভালো করে বুঝো কত কিছু তুমি একসাথে একটা জায়গা থেকে পড়ে ফেলতে পারলা, এবং এই একটা চিত্র দিয়ে সবগুলোর অ্যান্সারও কিন্তু তুমি সুন্দর করে করে ফেললা। এইভাবেই আমরা স্মার্টলি যদি পড়তে পারি আমরা কিন্তু কোনোভাবেই বায়োলজিকে প্রেশার মনে করবো না, মুখস্থ ভাইয়া অনেক চাপ, এটা আর মনে হবে না। আমরা অনলাইন ব্যাচে কন্টিনিউয়াসলি এই কাজটাই করি। তোমাদের কাছে মনে হয় অনেক টপিক অনেক পড়া, বাট এটাকে যদি তুমি একটু ম্যানেজ করে ফেলতে পারো খুবই অল্প সময়ে স্মার্টলি জিনিসটা কিন্তু খুব সহজে তুমি মনে রাখতে পারবা, পড়তে পারবা, মুখস্থ করার যে চাপ সেটা কমে যাবে। তোমরাই কিন্তু আজকে আমাকে বললা যে এই চিত্রটা যখন তুমি পড়ে ফেললা, বুঝে ফেললা, তোমার কিন্তু এই পার্টটার মুখস্থ করার দরকার হচ্ছে না। এই যে মুখস্থ করার ঝামেলা ছিল সেটা সলভ হইলো, মনে রাখতে পারতা না সেটা সলভ হইলো, পড়াশোনা অনেক বেশি কিভাবে তুমি শর্ট করে ফেলবা, ইম্পর্টেন্ট টপিক বেশি বেশি পড়বা, চিত্রগুলা দিয়ে এইভাবে মনে রাখার চেষ্টা করবা, এই জিনিসটা কিন্তু সলভ হয়ে গেল। আমরা অনলাইন ব্যাচে চেষ্টা করি এইরকমই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এই স্মার্ট এফিশিয়েন্ট টেকনিক গুলো, মাইন্ড ম্যাপিং এর মতো টেকনিক গুলো দিয়ে তোমাদেরকে বুঝায় দেওয়ার জন্য। ঠিক আছে? আব্রার না অস্বাভাবিক মিওসিস না, এটা অস্বাভাবিক মাইটোসিস। তো আশা করি তোমরা সবাই এই বেসিক পার্টগুলো বুঝে ফেলছো এবং কিভাবে কোনটা পড়া লাগবে, অ্যান্সার করা লাগবে, এই জিনিসটা সম্পর্কে তোমাদের ধারণাটা চলে আসছে। শুধু যে তুমি পড়লা, হ্যাঁ, পড়ার পরে হয় না যে আমরা পরীক্ষা দিছি, ভাইয়া পরীক্ষার পরে যদি রেজাল্টটা না পাই, তো এই রেজাল্টটা না পাইলে কিন্তু আমি বুঝবো না যে আমার কি অবস্থা আছে। লার্নিং রিপোর্ট আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপে অনলাইন ব্যাচে যখন তুমি ভর্তি হবা তোমার জন্য এরকম একটা লার্নিং রিপোর্ট থাকবে। যেই লার্নিং রিপোর্টটাতে তুমি দেখতে পারবা যে তুমি আসলে ক্লাসে কয়টা পোলে অ্যান্সার দিছো রাইট, কয়টা পোলে ভুল অ্যান্সার দিছো, তুমি কয়টা ক্লাস করছো, তুমি পুরা ক্লাসের মধ্যে কতক্ষণ অ্যাক্টিভ ছিলা, এই সব কিছু তুমি এখানে দেখতে পারবা। তার মানে তুমি ক্লাসে ভালো মতো অ্যান্সার করছো কিনা, তারপর হচ্ছে ক্লাসে কোনটা অ্যাটেন্ড করছো, কোনটা অ্যাটেন্ড করো নাই। এই লার্নিং রিপোর্টটা কিন্তু খুব জরুরি, কারণ তুমি দিন শেষে বুঝতে হবে যে আমার কি অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। দেখো নিজের সাথে যদি তুমি ঠিক থাকতে পারো যে ভাই আমি পড়তেছি, আমি পারতেছি অনেক কিছু পারতেছি না, কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি নিজেকে উন্নত করার, সেইটা যদি তুমি বুঝতে চাও তোমার একটা লার্নিং রিপোর্ট খুব জরুরি। যে তুমি আজকে ক্লাস শুরু করলা, 1 মাস পরে তুমি দেখলা তোমার কতটুকু উন্নতি হয়েছে। তুমি প্রথম ক্লাসে হয়তো বা একটা পোলও কারেক্ট অ্যান্সার দেও নাই, কিন্তু তুমি 1 মাস পরে দেখলা যে তুমি 5টা পোলের মধ্যে 5টা পোলই কারেক্ট অ্যান্সার দিছো।
তখন তুমি লার্নিং রিপোর্টটা দেখে বুঝতে পারবা যে না, আমার আসলে উন্নতি হচ্ছে, আই এম ডুইং গুড। এই জিনিসটা তোমার জন্য খুব জরুরি। ঠিক আছে, তো এইটা তোমাদের যখন অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হবা তখন তোমাদের জন্য এরকম একটা ক্লাস শেষে তোমাদের জন্য লার্নিং রিপোর্ট থাকবে। ঠিক আছে, ওকে। আর আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা আজকে যেরকম ফ্রি ক্লাস বুক করলা এরকম ফ্রি ক্লাস তো পাবাই, প্লাস তুমি যদি ভর্তি হইতে চাও আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে তুমি ভর্তি হয়ে যাইতে পারবা এবং অ্যাপে গিয়েও তুমি ভর্তি হইতে পারবা। তো 10 মিনিট স্কুলের ওয়েবসাইট বা অ্যাপ এই জিনিসটা তোমাদের জন্য অলওয়েজ ওপেন। তোমরা অলওয়েজ এইখান থেকে সবকিছু ইনফরমেশন আমাদের পাবা এবং ভর্তি হইতে কি করা লাগবে না করা লাগবে সবকিছু দেয়া আছে। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা 16910 এই নাম্বারটাতে ফোন করবো। আমি আবারও বলে দেই 16910 এই নাম্বারে ফোন করলে 24 ঘন্টা তুমি সব রকমের সাপোর্ট পাবা। ঠিক আছে, সব রকমের সাপোর্ট তুমি এখান থেকে পাবা। 16910 এই নাম্বারে ফোন করলেই হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, ধরো এই যে আমি আজকের ক্লাস শেষে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে তোমরা আজকে মাইন্ড ম্যাপিং টুল যেটা দেখাইলাম, যেটা চিত্র দিয়ে পুরো জিনিসটাকে মনে রাখতেছো, এইরকম চিত্র দিয়ে মনে রাখার জন্য তোমরা অ্যানাফেজ ধাপটা, কোন ধাপটা? অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপটা আজকে বাসায় এইভাবে একটা চিত্র দিয়ে সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। অ্যানাফেজ ধাপ, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। আমরা যখন এরকম অনলাইন ব্যাচে হোমওয়ার্ক দেই, আমরা এরকম অ্যাপে হোমওয়ার্কটা দেই। এবং ধরো তোমরা আজকে এখানে প্রায় 150 জনের মতো ক্লাস করতেছো, ঠিক আছে? ক্লাস করার সময় তোমরা যারাই হোমওয়ার্ক সাবমিট করবা সবাই সবার হোমওয়ার্ক দেখতে পারবা। এবং এখানে একটা মজার জিনিস আছে, কি করি ভাই, আমি হোমওয়ার্ক করার আগে দেখি আমার বন্ধুটা কেমনে হোমওয়ার্ক করছে, এটা কপি পেস্ট করে দিয়ে দেই। আমাদের অ্যাপে তুমি এটা করতে পারবা না। তুমি আগে নিজের হোমওয়ার্ক সাবমিট করবা, তারপরে তুমি বন্ধু কি হোমওয়ার্ক করছে সেটা দেখতে পারবা। তার মানে ওই যে কপি পেস্ট করে যে আরেকজনের হোমওয়ার্ক আরেকজন দিয়ে দিলা, সেটা কিন্তু আর হবে না। হোমওয়ার্ক আগে নিজেরটা সাবমিট করতে হবে, তারপর তুমি বাকিদের হোমওয়ার্কটা দেখতে পারবা। সো এইটা হচ্ছে আমাদের এখানে খুব মজার একটা সিস্টেম। সো আমরা অ্যাপে হোমওয়ার্ক গুলো নেই এবং হোমওয়ার্কটা কেমন হয়েছে, কোন জায়গায় আরো ভালো করতে পারবা সেই ফিডব্যাক গুলো আমরা দিই। কন্টিনিউয়াসলি তোমাদের জন্য প্র্যাকটিস, যেমন মাস্টার বুকে কিন্তু তোমাদের জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে, মডেল টেস্ট আছে অনেকগুলো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে মডেল টেস্ট আছে, প্রত্যেকটা টপিক শেষে প্রশ্ন এবং তোমাদের এমসিকিউ সিকিউ দেয়া আছে। তার মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস তো তুমি মাস্টার বুকের সাথে করতে পারবাই। পাশাপাশি আর কি আছে, আরো হচ্ছে উইকলি এক্সাম হয়, প্রতি সপ্তাহের শনিবারে এক্সাম হয়, সাপ্তাহিক পরীক্ষা। প্রতি মাসের শেষে হয় একটা মান্থলি বা মাসিক পরীক্ষা, মান্থলি পরীক্ষা। তার মানে তুমি এক মাসে 4টা পরীক্ষা দিচ্ছ পরীক্ষার মতো করে, মাস্টার বুকে সলভ করতেছো, ক্লাসের ভিতরে প্রশ্ন সলভ করতেছো। ভাইয়া এত কিছু যখন তুমি করবা, তোমার পরীক্ষার যে কনফিডেন্স, যে প্রিপারেশন, সেটা ক্লাসে থেকেই হয়ে যাবে। তো আমরা সিকিউ এমসিকিউ সবকিছুই তোমাকে ক্লাসের মধ্যেই বুঝায় দেওয়ার চেষ্টা করব। আজকে একটাই সিকিউ দেখাইলাম, এরকম টপিক ভেদে আমরা 1টা 2টা 3টা সিকিউ দেখাই, আমরা পরীক্ষা কিভাবে আসবে সেটা দেখাই, প্লাস পরীক্ষাটা নিয়েও নেই। তাতে করে তোমার পরীক্ষার প্রিপারেশন, বেসিক ডেভেলপমেন্ট এবং তোমার যে কনফিডেন্স বুস্ট আপ করার দরকার সেটাও তুমি এখান থেকে পাবা। রেজাল্ট দেখে বুঝতে পারবা আমার কি উন্নতি হয়েছে নাকি আমার আরো একটু বেশি পরিশ্রম করা লাগবে। সো একটা জায়গায় তুমি অলমোস্ট সব কিছুরই কি করতে পারবা, সলভটা পেয়ে যাবা। এবং আমি যে ক্লাসে তোমাদেরকে এত কিছু পড়াইলাম, এই পড়ানোর পরে তুমি জিজ্ঞেস করবা ভাইয়া আমি এই স্লাইডটা কোথায় পাবো, আমি এই ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো কোথায় পাবো, সবকিছু আমাদের অ্যাপে ক্লাসের সাথেই দেয়া থাকে। তুমি অ্যাপে যখন জয়েন হবা, অ্যাপে যখন মানে অনলাইন ব্যাচে ভর্তি হবা, অ্যাপে তোমার আইডি দিয়ে লগ ইন করলে আজকের ক্লাসে কি কি বিষয় আছে সেটা তুমি দেখে ফেলতে পারবা। ক্লাসটা রেকর্ডও থাকবে, যেমন এই ক্লাসটা তুমি যদি চাও তুমি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে আবার রেকর্ডও দেখতে পারবা। তার মানে রেকর্ড ক্লাস, তুমি একটা ক্লাস করলা ভুলে গেলা যে ভাইয়া কি জানি বলছিল সেটা তো মনে পড়তেছে না, ওই জিনিসটা দেখার জন্য তুমি চাইলে আবার ক্লাসটাকে রেকর্ডও দেখে ফেলতে পারবা। তার মানে এক জায়গাতে তুমি সব রকমের সাপোর্ট ইনশাল্লাহ পেয়ে যাবা। এবং আজকের ক্লাসটা কেমন লাগছে তোমাদের এখন একটু সবাই আমাকে কমেন্টে বলো তো যে ভাইয়া আজকের ক্লাসের টপিক গুলো আমাকে হেল্প করছে, আপনি যে ধারণাগুলো দিচ্ছেন ইনশাল্লাহ এটা আমার কাজে লাগবে, আমি আগে থেকে এখন বায়োলজিকে আর একটু সহজে বুঝতে পারি। একটু কমেন্টে লিখে দাও তো।
আমাদের মোটামুটি কিন্তু আজকের ক্লাসের যে ইন্টারেস্টিং টপিক গুলো তোমাদের সাথে শেয়ার করার দরকার ছিল, আলোচনা করার দরকার ছিল, অলমোস্ট আমরা ডান। তো সবাই একটু জানায় দাও কেমন লাগছে। ভেরি গুড আয়ান, রিয়া, মাহফুজা, ফাহমিদা, মাইশা, ভেরি গুড। সো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো। আজকে এমনিতেই রোজা রমজানের দিন, সবাই অনেক কষ্ট করে ক্লাস করছে, আমিও রোজা রেখে তোমাদের ক্লাসটা নিলাম। জানি না তোমাদের কেমন লাগছে, কতটুকু উপকার হয়েছে, বাট আশা করি তুমি যদি ইনশাল্লাহ অনলাইন ব্যাচের সাথে থাকো, ইনশাল্লাহ আমরা একসাথে অনেক দূর যেতে পারবো। সামনের দিকে ইনশাল্লাহ আমি আশা রাখছি তোমাদের সবার সাথে অনলাইন ব্যাচের ক্লাসে দেখা হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে অনলাইন ব্যাচের ক্লাসে। আল্লাহ হাফেজ।